নমস্কার দর্শকবৃন্দ, আমি রাজীব কলকাতা দর্পণ টিভির পক্ষ থেকে আজকে একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রতিবেদনটি খুবই আলোড়িত এবং চাঞ্চল্যকর একটি তথ্য এতদিন সুপ্ত ছিল, যেটা গতকালই প্রকাশ পেয়েছে। কি সেই তথ্য বা খবরটি? সেটি হলো 2024-এর 5ই আগস্টে যখন শেখ হাসিনা তীব্র দেশজুড়ে আন্দোলনের ফলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, সেই সময় ভারত সরকারের কাছে এসে তিনি ছিলেন। ভারত সরকারের তত্ত্বাবধানে তিনি এখানে সুরক্ষিত ছিলেন। আমরা দেখেছি দীর্ঘ নাটকীয়তার সাক্ষী ছিল তার বোন বা তার আত্মীয় স্বজন। লন্ডনেও তার থাকার ইচ্ছা ছিল, কিন্তু সেই দেশের আইন, রাষ্ট্রনীতি বা বিধিনিষেধের জন্য তিনি হয়তো সেই দেশে যেতে পারেননি। তাই বাধ্য হয়ে এক প্রকারে তাকে প্রতিবেশী রাষ্ট্র ভারতেই কিন্তু থাকতে বাধ্য হয়েছিলেন তিনি। তো আজকে দীর্ঘ 2 বছর লোকচক্ষুর আড়ালে থাকার ফলে এখন ওনার বয়স প্রায় 78 বছরে গিয়ে উনি উপস্থিত হয়েছেন। কেউ জানতো না এতদিন তিনি কোথায় ছিলেন, বা হয়তো জানলেও সেইভাবে তিনি প্রচারের আলোর মধ্যে ছিলেন না। হঠাৎ করে গতকাল রাত্রিরে এনডিটিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে ফিরতে চাইছেন। এই জন্য যদি তাকে প্রাণ বলিদান দিতে হয় বা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে তিনি রাজি আছেন, কিন্তু তিনি অবশেষে বাংলাদেশে ফিরবেন। হয়তো সেটা এই 2026-এর ডিসেম্বরের মধ্যেই হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের কাছে একটা ছোট্ট নিবেদন থাকবে বা আবেদন থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। তাহলে মাঝখান থেকে যদি আপনারা দেখা বন্ধ করেন, তাহলে অনেকগুলো প্রশ্ন ওঠে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে হয়তো পৌঁছাবে না বা জানতে পারবেন না। তো গতকাল যে ইন্ডিয়া টিভিতে উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যে উনি বাংলাদেশে ফিরতে চাইছেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশে ফিরতে ভারতের কিন্তু যারা রাষ্ট্রদূতরা ছিলেন, যেমন অজিত দোভাল, জয়শঙ্কর, অমিত শাহ, এনাদের সাথে কিন্তু দীর্ঘ বৈঠক ওনার সাথে হয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে ওনাকে কিন্তু এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত না নেওয়ার আর্জি জানানো হয় এবং বলা হয় যে এখন কিন্তু পরিস্থিতি ভালো নয়, আপনি আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন, তারপরে আপনি ফিরে যান। কিন্তু উনি চাইছেন যে উনি ফিরে যাবেন। দেখুন, যখন একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি যখন ফিরে যেতে চাইবেন, ওনাকে রাখার জন্য হয়তো ভারত সমস্ত রকম সুযোগ সুবিধা এতদিন দিয়ে এসছে বা তার নিরাপত্তা সমস্ত কিছু দেখার দায়িত্ব ভারতের ছিল। কিন্তু যখন উনি যদি মনে করেন যাবেন, সেক্ষেত্রে কিন্তু ভারতের কোনো অধিকার বলে তাকে কিন্তু আটকে রাখতে পারে না। তো উনি যাবেন, যখন সিদ্ধান্ত নিয়েছেন উনি কিন্তু ফিরে যাচ্ছেন। এর ফলে কি দেখা দিচ্ছে যে আমরা জানি বিএনপির সরকার এবং জামাতে ইসলাম সরকার গঠন হওয়ার পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হন এবং ওনাকে যে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বা গদিচ্যুত হতে হয়েছিল, সেই দিকটাও কিন্তু আমরা একটু আলোকপাত করি। উনি 3টে সময় মেয়াদকালীন উনি কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রথম দিকে শেখ হাসিনার রাজত্বকালে সেই বাংলাদেশের কিন্তু উত্তরাধিকারে সেখানে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটেছে, সেখানে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে শিল্প বাণিজ্য সমস্ত দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে। একটা দেশ সে কিন্তু আস্তে আস্তে স্বাবলম্বী বা সঠিক দিশাতেই কিন্তু এগোচ্ছিল। কিন্তু বিপত্তিটা হলো কোথায়? 2025 সালের শেষের দিকে ছাত্র আন্দোলনের একটা কোটা শুরু হয়েছিল,
তো এই ছাত্র আন্দোলন একটা কি বলবো, যেটা ধরুন শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন করছিল, এবং প্রত্যেকটা সংগঠনের তাদের যৌক্তিকতা আছে বা অধিকার আছে, শান্তিপূর্ণভাবে তারা সরকারের বিরোধী হলেও তারা আন্দোলন চালিয়ে যেতে পারে। তো হঠাৎ করে দেখা গেল কি, এই ছাত্র আন্দোলনটা যখন আলোড়ন ফেলে দিয়েছে, তখন কিন্তু তৎকালীন সরকারের যে জাতীয় নিরাপত্তা আছে, সেখানে বিজেপি বলুন, তাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ বলুন, সেখানে কিন্তু দমন পীড়ন শুরু করে এই আন্দোলনটাকে যেন তেন প্রকারেণ তারা বন্ধ করতে মানে বন্ধ কি করে করা যায় তার প্রয়োগ করা শুরু করলো। এছাড়াও শেষের দিকে দেখা গেছে কি, সেই সময় শেখ হাসিনা সরকারের ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ এবং অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু বাংলাদেশ বেশ খানিকটা বেকায়দায় বা অস্বস্তিকর জায়গায় চলে যাচ্ছিল, এবং তখন মাথাচাড়া দিল এই ছাত্র আন্দোলন। তো তখন শেখ হাসিনার প্রধান ছিল, উদ্দেশ্য ছিল যে যে কোনো প্রকারণ হোক এই আন্দোলনকে বন্ধ করতে হবে, এবং তারা এই আন্দোলন বন্ধ করতে গিয়ে উৎপীড়ন শুরু করে, সরকারের কঠোর নীতি প্রয়োগ করে। এর ফলে প্রায় 1400 বা 1500 লোকের প্রাণহানি হয়, বিশৃঙ্খলা তৈরি হয় সারা বাংলাদেশ জুড়ে, প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়, হিংসা ছড়ায়, হিন্দু মুসলিম সংখ্যালঘু গুরুদের মধ্যেও কিন্তু তীব্র একটা অরাজকতা তৈরি হয়। এর ফলে ভারত তখন এত তীব্র আন্দোলনের ফলে যখন দেখা গেল শেখ হাসিনার প্রাণনাশ বা তাকে মেরে ফেলার একটা চক্রান্ত হয়েছে জামাতে ইসলাম এবং এর আরও যে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে, তখন কিন্তু ভারত সেই সময় শেখ হাসিনাকে 2026 সালের 5ই আগস্ট কিন্তু ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসে, তাকে শরীরে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। তো তারপরে দীর্ঘ 2 বছর তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন, এখন আবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফিরে যাবেন। আমরা দেখেছি কি, শেখ হাসিনা চলে আসার পরে সেখানে ইউনিশ সরকার অন্তর্বর্তীকালীন কিছুদিনের জন্য দায়িত্বভার বা শাসনকাল সামলান। তারপরে আবার খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বিএনপির নেতৃত্বে তারা কিন্তু ক্ষমতা দখল করেন, এবং এখানে অনেক কিছু নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, মানবিকতা বিরোধী যে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষণা করা হয়। এমন একটা পরিস্থিতি দীর্ঘদিনভাবে থাকার পরে এখন প্রায় থিতিয়ে গিয়েছিল। এরপরেই দেখা দিল কি, বিএনপি কদিন আগেই ভারতের সাথে যে শেখ হাসিনার যতগুলো চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলোকে বাতিল করেন, এবং মাংলা বন্দর, যেটা ভারতের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং ব্যস্ততম বন্দর, সেই বন্দরের যে চুক্তি ভারতের সাথে হয়েছিল সেটাকে তারা খারিজ করে দেয় একটা অজুহাত দিয়ে, যে ভারত নাকি সেই সময় দীর্ঘসূত্রিতার জন্য সেটাকে শুরু করে উঠতে পারেনি, না আরও কিছু মানে সপক্ষে তারা যুক্তি দিয়ে তারা সেই চুক্তি খারিজ করে এখন চীনের সাথে নতুন করে মৌ স্বাক্ষরিত করে এলো তারেক রহমান। তো বোঝাই যাচ্ছে যে একটা অস্থিরতা বা দুই দেশের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেই সময় ভারতবর্ষ কিন্তু শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে চাইছে বাংলাদেশে। এই জন্য ভারতবর্ষের যে সেনাবাহিনী বা আমাদের যে রাষ্ট্রনীতি রয়েছে সেটার ব্যাকডোর থেকে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এদিকে একটা আন্তর্জাতিক পরিস্থিতিতেও দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে সুসম্পর্ক পুনরায় বজায় রাখতে তিনি কিন্তু আগ্রহী। এর জন্য সেখানকার যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন রুবিও, তিনিও কিন্তু ভারতবর্ষে এসেছিলেন,
আবার হয়তো সামনের মাসে তিনি আসতে চলেছেন। তারা জানেন যে ভারতবর্ষকে যদি কাছে নিয়ে আসতে হয়, সুসম্পর্ক তৈরি করতে হয়, তাহলে বাংলাদেশকে সাথে ভারতের যে দ্বিপাক্ষিক বা রাজনৈতিক বা কূটনৈতিক সমস্ত দিককে কিন্তু যদি দুই দেশ এক হয়, তাহলে কিন্তু আমেরিকার সাথে সুসম্পর্ক গড়ে তোলাটা কিন্তু সহজ হবে। সেক্ষেত্রে চীনের সাথে হোক বা পাকিস্তানের সাথে হোক, ভারতের দূরত্ব তৈরি করতে গেলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে হবে। এর জন্য ডোনাল্ড ট্রাম্প তিনিও চাইছেন। দেখুন, এটা একটা রাষ্ট্রনীতি। আমরা দেখেছি যখন ভেনেজুয়েলা থেকে এই মাদুরোকে কিন্তু এক রাত্রিরের অন্ধকারে সেখান থেকে তুলে নিয়ে এসেছিল। ভারতবর্ষ যখন শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে চাইছেন, তার পিছনে তারা কিন্তু একটা হুঁশিয়ারিও কিন্তু দিয়ে রেখেছে যে আমরা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনাদের দেশে ফেরত পাঠাচ্ছি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো রকমভাবে শেখ হাসিনার যদি প্রাণনাশ বা এমন কিছু অস্থিরতা হয়, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না। কারণ আপনারা জানেন ভারত কিন্তু এখন আত্মনির্ভর ভারত। সেই ভারত যখন পুলালাম কেন্দ্র বা আমাদের রিসেন্টলি যেটা ইদানিংকালে যেটা দেখা গেছে, পেহেলগাঁওয়ে যে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, সেখানে কিন্তু অপারেশন সিন্দুর করতে ভারত কিন্তু পিছপা হয়নি। এটাও বলে রাখি, আপনারা জানেন যখন 1988 সালে এই রকম আর একটা পরিস্থিতি হয়েছিল যেখানে শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন, তখন সেই সময়ে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি কিন্তু বলেছিলেন, আমরা আমার মেয়েকে আপনাদের দেশে পাঠাচ্ছি, এই মেয়ের যদি কোনো রকমভাবে কিছু ঘটে তাহলে কিন্তু ভারতবর্ষ রেয়াত করবে না এবং কোনো ওই অংশে বাংলাদেশকে সমঝাতে বা বুঝিয়ে দিতে তাদের কিন্তু সময় লাগবে না। সুতরাং যখন এই এনডিটিভিতে যে সাক্ষাৎকার দেওয়া হয়েছে শেখ হাসিনার, এটা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে, সারা বিশ্ব এটা দেখছে। তো এটা একটা কিন্তু বাংলাদেশের ওপরে রাজনৈতিক, কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক কিন্তু একটা চাপ থাকবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে যখনই প্রবেশ করবেন, সেই সাথে তার আওয়ামী লীগ, তার নেতা কর্মী, তারা কিন্তু নতুন করে অক্সিজেন বা লড়াই করার একটা জায়গা পাবেন। এটাও তো ঠিক যে শেখ হাসিনার এখন বর্তমান বয়স 78 বছর। এখন যদি উনি ওইখানে বাংলাদেশে না ফিরে গিয়ে সেই নেতা কর্মী যারা এতদিন তাদের সাথে শুধুমাত্র গণমাধ্যমে তিনি যোগাযোগ করেছিলেন, যে ফোনের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপ হোক বা ভিডিও কল হোক, যে তারা তাদের এইভাবে মনোবল তাদের ধরে রেখেছে। আমরা দেখেছি যে যখন বাংলাদেশে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের যে সমর্থক তারা কিন্তু ভোট দান থেকে বিরত ছিল। তো সেই এটাকেই চাইছে যে নেতৃত্ব দিতে শেখ হাসিনা, যে আমি আবার বাংলাদেশে যাব, সেখানে তিনি কিন্তু কোনো কিছু বেপরোয়াভাবে বলছেন যে আমাকে যদি মৃত্যুও যদি হয় তাহলেও কিন্তু আমি কিন্তু পিছপা হব না কোনো কিছুর কাছে। যারা আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে, যাই করেছে করুক, আমি কিন্তু ওখানে গিয়ে আবার নতুন করে লড়াই সংগ্রাম করে আবার তার জায়গা বা সেই জায়গা তিনি পুনরুদ্ধার করবেন বলেই এটা হয়তো তার আশা। কারণ এরপরে তার বয়স বেড়ে গেলে তার মানসিকভাবে বা এই চাপ হয়তো তিনি আর নিতেও পারবেন না। এটাই হয়তো সঠিক সময়। তিনি ভেবেছেন যে ফিরে গিয়ে আবার নতুন করে সেই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে হয়তো আবার তিনি বাংলাদেশে ক্ষমতায় আসীন হবে। এবং আপনারা এটাও জানেন যে শেখ হাসিনার যদি বাংলাদেশে পুনরায় গিয়ে তার দলকে মজবুত করে তার যদি আবার নতুন করে সরকার কোনো রকমভাবে গড়ার উপক্রম হয় বা আসে, তাহলে কিন্তু ভারতবর্ষের সাথে একটা দ্বিপাক্ষিক সুসম্পর্ক আবার তৈরি হবে, সেটা ব্যবসা বাণিজ্য কূটনীতিক সমস্ত দিক দিয়ে। তো ভারতবর্ষেরও এটা একটা কূটনীতিক দিক খুব ভালো যে শেখ হাসিনার এই সিদ্ধান্ত, তিনি আবার দেশে ফিরবেন। আমরা এই খবরের আরও নজর রাখবো বিস্তারিত জানার জন্য। আপনাদেরকে আমরা বলবো, আপনাদের যদি কোনো রকমভাবে মতামত থাকে
কিছু মেসেজ আপনারা পাঠাতে চান, আমরা এই খবরের উপরে কেন সবাই এই খবরের দিকে নজর রাখছি।